হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা আমাদের সবার জন্য একটা ভয়ের কারণ। তোমাদের এই ভয়কে দূর করার জন্য আমরা এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে নিয়ে এসেছি বাংলার দ্বিতীয় পত্রের উপর ওয়ান শট প্রোগ্রাম। এই ওয়ান শটটা মানে কি? এই ওয়ান শট মানে হচ্ছে বিগত বছরে প্রত্যেকটা অধ্যায়ের উপর যত প্রশ্ন এসছে সে প্রত্যেকটা প্রশ্ন আরও বেশি তথ্য দিয়ে তোমাদেরকে সলভ করিয়ে দেওয়ানো হবে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করে দিই। তার আগে বলে নিচ্ছি, তোমাদের সাথে আমি আছি আবিদা পারভিন চৌধুরী, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা কিন্তু দেখি যে প্রত্যেক বছর বিগত বছরের প্রশ্নগুলো কি পরিমাণে রিপিট হয়, অর্থাৎ একই প্রশ্ন বারবার রিপিট হতে থাকে, হয়তো একটু চেঞ্জ হয়, আবার একটু কিছু অ্যাড হয়। তাহলে কিভাবে এই প্রশ্নগুলো চেঞ্জ হচ্ছে, এর ধরন কিভাবে পরিবর্তন হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়েও আমরা আলোচনা করব। তার আগে দেখে নিই আমাদের প্রথম টপিকের নাম হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। এখন এটা বলো তো, তোমার পাঠ্য বইয়ের কোন টপিকের অন্তর্ভুক্ত? অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের পরিচ্ছেদ 1, সেই পরিচ্ছেদ 1-এর টপিকের নাম হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ভাষা মানে কি বলো তো? ভাষা মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। অর্থাৎ আমরা আমাদের ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ, কষ্ট সব কিছু প্রকাশ করতে পারি আমাদের ভাষার মাধ্যমে, তাই না বলো? তাহলে চলো এই টপিক থেকে কি কি প্রশ্ন এসছে সে প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। ভাষার মূল উপাদান কি? আমাদের প্রথম প্রশ্ন। অপশনগুলো একটু দেখে নিই। ধ্বনি, বাক্য, শব্দ, বর্ণ। এখন তোমাদের কাছে মনে হতে পারে, আপু আমরা যখন কথা বলি আমাদের তো এই চারটা সবকটাই দরকার পড়ে। ধ্বনির দরকার পড়ে, বাক্যের দরকার পড়ে, শব্দের দরকার পড়ে, বর্ণের দরকার পড়ে, কিন্তু মূল উপাদান তাহলে কোনটা? এখানে একটা সিকোয়েন্স আছে। এটা যদি আমরা সুন্দর করে ক্লিয়ার করে বুঝে যেতে পারি তাহলে পরবর্তী আরও অনেক প্রশ্নের উত্তর আমরা এখানেই পেয়ে যাব। তাহলে চলো, এই যে ভাষাটা কিভাবে সৃষ্টি হয় বলো তো? যেমন আমি বললাম আমি স্কুলে যাই, এখানে আমি কি একটা শব্দ, স্কুলে কি একটা শব্দ, যাই কি একটা শব্দ। তার মানে তিনটা শব্দ মিলে কিন্তু কি হয়েছে বলো তো? তিনটা শব্দ মিলে একটা লাইন হয়েছে, অর্থাৎ একটা বাক্য হয়েছে। দেন হচ্ছে সেটা আমরা বলতেছি ভাষা, অর্থাৎ আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম যে আমি এখন স্কুলে যাচ্ছি। তাহলে প্রথমত এই যে শব্দের সমাহারে কি সৃষ্টি হয়? বাক্যের সৃষ্টি হয়। আর অনেকগুলো বাক্য মিলেই কিন্তু আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করে থাকি। বাক্য তাহলে গঠিত হয় কিভাবে? বাক্য গঠিত হয় ছোট ছোট কিছু শব্দ দিয়ে, যেমন আমি স্কুলে যাই, এই ছোট ছোট শব্দগুলো মিলে হচ্ছে একটা বাক্য গঠিত হয়। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি বলতো? অনেকগুলো শব্দ মিলে হয় বাক্য। এখন শব্দগুলো কোত্থেকে আসে বলতো? শব্দগুলো গঠিত হয় যেমন আমি, সরায়া ম রস্বইকার মি, আমি। এখানে সরায়া হচ্ছে একটা বর্ণ এবং ম হচ্ছে একটা বর্ণ এবং রস্বইকারও একটা বর্ণের আকার। তাহলে এই শব্দগুলো সৃষ্টি হয় কিভাবে বলতো? শব্দগুলো সৃষ্টি হয় বর্ণের মাধ্যমে। কিভাবে? বর্ণের মাধ্যমে। এবং এই বর্ণগুলো কোত্থেকে আসে? এই বর্ণগুলো আসে ধ্বনি থেকে, তাই না? এই ধ্বনি আমরা যেটা মুখে উচ্চারণ করি, অর্থাৎ আমাদের মুখ দিয়ে যে শব্দগুলো, যে বর্ণগুলো উচ্চারিত হয়, যে ধ্বনিগুলো বের হয়, এগুলোর লিখিত রূপ হচ্ছে বর্ণ। তাহলে এই বর্ণগুলো কিসের লিখিত রূপ? ধ্বনির লিখিত রূপ। কিসের লিখিত রূপ? ধ্বনি। এই ধ্বনিগুলো কোত্থেকে আসে? আমাদের মুখ বিবর, গলনালী, কণ্ঠ, ঠোঁট, জিহ্বা এগুলো ব্যবহার করে আমরা যখন কি উৎপন্ন করি? এই ধ্বনিগুলোকে উৎপন্ন করি। তারপর তার লিখিত রূপ হচ্ছে বর্ণ। অনেকগুলো বর্ণ নিয়ে গঠিত হয় শব্দ, অনেকগুলো শব্দ নিয়ে গঠিত হয় বাক্য, অনেকগুলো বাক্য মিলে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। তাহলে দেখো তো ভাষার মূল উপাদান কোনটা? তাহলে মূল উপাদানটা আমরা চলে যাচ্ছি একদম নিচের দিকে। সেটা কি বলতো? সেটা হচ্ছে ধ্বনি। আবার যদি এরকম প্রশ্ন করে তোমাদেরকে যে আচ্ছা আমরা বললাম যে ভাষার মূল উপাদান না বলে লিখলাম যে ভাষার ক্ষুদ্রতম উপাদান, ভাষার ক্ষুদ্রতম উপাদান, তাহলে উত্তর কি হবে বলতো? সেম উত্তর। ভাষার মূল উপাদান এবং ভাষার ক্ষুদ্রতম উপাদান দুটা সেম। সেটার অ্যান্সার হবে কি? চটপট বলে ফেলো। সেটার অ্যান্সার হবে, বলো কি? ধ্বনি। অর্থাৎ ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। ভাষা কি? একটু আগেই তোমাদেরকে আমি বলে দিয়েছি, ভাষা হচ্ছে উচ্চারণের প্রতীক, কণ্ঠের উচ্চারণ, ভাব প্রকাশের মাধ্যম, ধ্বনির সমষ্টি। আচ্ছা আপু তো একটু আগে বললো যে অনেকগুলো ধ্বনি মিলে কি হয় বলো তো?
বলো, অনেকগুলো ধ্বনি মিলে কি হয়? অনেকগুলো ধ্বনি মিলে কি হয়? শব্দ হয়। কি হয় বলো? শব্দ হয়। তাহলে ভাব আর কণ্ঠের উচ্চারণের মাধ্যমে আমরা কি পাই? আমাদের কণ্ঠ দিয়ে কি বের হয়? আমাদের কণ্ঠ দিয়ে বের হয় হচ্ছে ধ্বনি, তাই না? আর উচ্চারণের প্রতীকগুলো কি বলো তো? উচ্চারণের প্রতীকগুলো হচ্ছে বর্ণ। ক্লিয়ার তোমাদের কাছে? বর্ণ। উচ্চারণে আমরা যখন উচ্চারণ করি ধ্বনিগুলোকে, সেগুলোর একটা লিখিত রূপ যখন দেই, তখন সেটা হয়ে যায় হচ্ছে তোমার স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এই উচ্চারণের প্রতীকগুলো হচ্ছে তোমার বর্ণ। এখন দেখো, আমরা যখন ভাষায় কি ব্যবহার করি, আমরা যখন ভাষাটা ব্যবহার করি তখন সেখানে কিন্তু বর্ণ আসে, ধ্বনি আসে, শব্দ আসে, সব কিছু আসে। কিন্তু এই সব কিছুর মাধ্যমে আমরা কি করি? মনের ভাবটা প্রকাশ করি। তাহলে দেখো, ভাষা কি? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার মাধ্যম। ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? একদম কনফিউজড হওয়া যাবে না। নেক্সট চলে যাই। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? দেখো, প্রশ্ন কিন্তু সেম, শুধুমাত্র কিছু জায়গায় কিছু শব্দের পরিবর্তন, ঘুরায় ফেরায় কিন্তু একই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতেছে। তাহলে দেখো, মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? একটু আগে বললাম আমরা কিভাবে মনের ভাব প্রকাশ করি। তোমরা কি কিছু বুঝতে পেরেছো? বুঝতে পারোনি কিন্তু, কারণ এটা ছিল একটা ইশারা। তারপরে আমরা যদি এরকম করে দেই, অনেক সময় আমরা এগুলো দেখায় হচ্ছে মনের ভাব কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছি না। এখানে কি কলম দেখাচ্ছি, নাকি স্লাইড চেঞ্জার দেখাচ্ছি, নাকি এখানে দুইটা দেখাচ্ছি, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। মুখে যখন কথা বলতেছি তখন কিন্তু সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে মনের ভাব প্রকাশ করার প্রধান যে বাহন সেটি কি বলতো? অঙ্গভঙ্গি, ইঙ্গিত, আচরণ নাকি ভাষা? অবশ্যই তাহলে উত্তর হবে ভাষা। আই থিঙ্ক তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? নেক্সট চলে যাই আমরা। দেখছো কি ইজি প্রশ্ন আসে পরীক্ষায়। তারপরে চলো, মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? এই যে আমরা কথা বলতেছি, এগুলো কিসের মাধ্যমে? এগুলো কি আকাশ থেকে পড়ে যাচ্ছে? একদমই না। এগুলো আমাদের কণ্ঠ, গলনালী, মুখ বিবর, জিহ্বা, তালু, ঠোঁট, নাক, এই সব কিছুর মাধ্যমে কিন্তু কি হয়? এই ধ্বনিগুলোর উৎপন্ন হয়, তাই না? তাহলে মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? কলমের সাহায্যে, ঠোঁটের সাহায্যে, অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে নাকি বাকযন্ত্রের সাহায্যে? তোমরা বলো তো কোনটা অ্যান্সার? এক্স্যাক্টলি, মনে যেটা বলেছে সেটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। এখন বাকযন্ত্রগুলো কি বলো তো? বাকযন্ত্রগুলো কি? বাকযন্ত্রগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা বলবো গলনালী, নাক, ঠোঁট, জিহ্বা, তালু এবং কি বলতো? কণ্ঠ ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কি? বাকযন্ত্র। এগুলোকে কি বলা হচ্ছে? আমি তোমাদেরকে এখানে ম্যাপ করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো হচ্ছে আমাদের কি? বলো এগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্র। ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা? এই বাকযন্ত্রের সাহায্যে কিন্তু আমাদের কিছু হয় বলতো? ধ্বনির উৎপন্ন হয়। আর এই ধ্বনিগুলোই হচ্ছে ভাষার সৃষ্টির ক্ষুদ্রতম একক। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? মানুষের কণ্ঠ নিঃসৃত যে বাক সংকেতগুলো আছে সেগুলোর একটা সংগঠন যদি বানানো হয় তাহলে সেটাকে কি বলা হবে? আচ্ছা, আগে বলো তো, মানুষের কণ্ঠ থেকে যেটা নিঃসৃত হয় সেটা কি? একটু আগেই বললাম, মানুষের কণ্ঠ থেকে যেটা নিঃসৃত হয় সেটা হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনিগুলোকে আমরা যখন লিখিত রূপ দেই, তখন সেগুলো হয়ে যায় বর্ণ। কি হয়ে যায় বলো তো? বর্ণ। এই বর্ণগুলোর মাধ্যমে কি সৃষ্টি হয়? শব্দ। এই অনেকগুলো শব্দ মিলে কি সৃষ্টি হয়? একটি বাক্য। এবং এই অনেকগুলো বাক্য যখন আমরা বলি তখনই সেটা কি হয়? তখন সেটা হয় ভাষা। তার মানে বলো, এটা একটা মোটামুটি আমরা বলতে পারি না এটা একটা সংগঠন? মোটামুটি বলা যেতে পারে না এটা একটা সংগঠন? তাহলে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে আমরা টোটাল কি বলবো বলো তো? একদম লাস্ট পজিশনে আমরা কি পেলাম? সেটা কি বলো? সেটা হচ্ছে ভাষা। ভেরি গুড, অ্যান্সার হচ্ছে ভাষা। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে আসতেছে? প্রথম যেই তোমাদেরকে এমসিকিউটা পড়ালাম
সেটা যদি ভালোভাবে বুঝে থাকো তোমরা এরকম আরো অনেকগুলো এমসিকিউ বুঝে যাবা খুব ইজিলি। নেক্সট চলে যাই আমরা। বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা? এটা তোমাদের বইয়েই দেওয়া আছে। বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা? প্রায় 30 কোটি লোকের ভাষা হচ্ছে বাংলা। তোমাদেরকে বিশ্বাস হয়? আমরা কি জানতাম যে আমাদের মাতৃভাষাই শুধু বাংলা, তাই না? বলো। কিন্তু প্রায় 30 কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে তোমার বাংলা। তার ভিতরে দেখো বাংলাদেশের মানুষ ব্যবহার করে, বাংলাদেশে কতজন মানুষ আছে? প্রায় 16 কোটি। কত কোটি? 16 কোটি। আর ভারতের পশ্চিমবঙ্গে কতজন আছে বলো তো? ভারতের পশ্চিমবঙ্গে আছে প্রায় কত কোটি জানো তোমরা? ভারতের পশ্চিমবঙ্গের কত কোটি মানুষের হচ্ছে মুখের ভাষা হচ্ছে বাংলা? প্রায় 10 কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে তোমার বাংলা। আমরা জানতাম ভারতের মানুষ সবাই হিন্দি ভাষায় কথা বলে, তাই না? কিন্তু না, কলকাতার যে মানুষরা আছে, যেটা আমরা স্টার জলসা দেখি, অনেক সময় সিনেমা দেখি, ইন্ডিয়ান সিনেমা, তখন দেখবা যে তারা বাংলা, শুদ্ধ বাংলা ভাষায় কিন্তু তারা কথা বলে। তাছাড়া আমরা কিন্তু আরও দেখি যে তোমার কি বলতো, ত্রিপুরা, এই যে দেখলাম ত্রিপুরা, তারপরে দেখলাম আসাম, তারপরে দেখলাম মেঘালয়, ঠিক আছে, তারপরে দেখলাম মিজোরাম। এই যে টোটাল এইসব জায়গায় আবার প্রায় 3 কোটি মানুষের ভাষা হচ্ছে বাংলা। 3 কোটি মানুষের ভাষা হচ্ছে তোমার কি বলো? বাংলা। তাহলে কত হলো? 16 আর 10 হয়ে গেল 26, 27, 27, 28, 29, প্রায় 29 পেয়ে গেছি। এবং এছাড়া সারা বিশ্বের ভিতরে প্রায় আরও 1 কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। এবং অন্যান্য দিচ্ছি আমি, অন্যান্য মিলে হচ্ছে তোমার কি 1 কোটি। তাহলে টোটাল আমাদের কত হলো বলো তো? বলো, টোটাল কত পেয়ে গেছো? টোটাল আমরা পেয়ে যাচ্ছি 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? আর আমাদের রাষ্ট্রভাষা বাংলা, এটা মনে রাখবা। তাদের মুখের ভাষা বাংলা ভাষাভাষী মানুষ আমরা অনেক দেখতে পাই, কিন্তু আমাদের রাষ্ট্রভাষাটা হচ্ছে বাংলা। ঠিক আছে, ক্লিয়ার তোমাদের কাছে এই প্রশ্নটা? নেক্সট আমরা চলে যাই। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে 2000-এরও উপর, 5000-এরও উপর, 3500-এর উপর, 7500-এর উপর। দেখো, আমরা বাংলা ভাষায় কথা বলি। যারা চাইনিজ আছে তারা কি ভাষায় কথা বলে বলো তো? চীনা ভাষায়। যারা জাপানিজ আছে তারা জাপানি ভাষায় কথা বলে, তাই না? এবং যারা ভারতে, যারা হচ্ছে তোমার দেখা যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া আরও অন্যান্য বাংলা ভাষাভাষী মানুষ ছাড়া, তারা আবার হিন্দিতে কথা বলে থাকে। আর যারা আরবিয়ানরা আছে তারা আরবি ভাষায় কথা বলে থাকে। ঠিক দেখো, এক একটা দেশের ভাষা কিন্তু এক এক রকম হচ্ছে, ভাষার ভিন্নতা রয়েছে। আমি বাংলা ভাষায় কথা বলছি, আমার ভাষা কিন্তু আমি হচ্ছে তোমার যখন কোরিয়াতে যাই তখন কোরিয়ানরা কিন্তু আমার ভাষাটা বুঝতে পারে না। ঠিক এরকমভাবে সারা পৃথিবীতে প্রায় 3500-এরও বেশি, 3500-এরও বেশি মানুষের কি ভাষার সৃষ্টি আছে। বিশ্বাস হয় তোমাদের যে 3500 রকমের ভাষা আছে? এটা আমাদের বিশ্বাস হয়? কিন্তু হ্যাঁ, এটাই সত্যি যে প্রায় 3500-এর উপর কি আছে, ভাষা প্রচলিত আছে। এবং তোমাদের বইয়ে দেখবা দেওয়া আছে চীনা ভাষা, জাপানিজ ভাষা, তারপর পর্তুগিজ ভাষা, তারপরে হচ্ছে কোরিয়ানদের ভাষা, তারপর হচ্ছে আমাদের বাংলা ভাষা, হিন্দি ভাষা, আরবি ভাষা, এরকম অনেক ধরনের ভাষা রয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? খুব সহজ একটা প্রশ্ন, তাই না? নেক্সট চলে যাই আমরা। পরবর্তীতে দেখো বলা হচ্ছে বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা? সেটা আমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, তাও আমি আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে বাংলা ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের সার্বজনীন ভাষা হচ্ছে বাংলা। এবং পশ্চিমবঙ্গের কি বলেছিলাম, প্রায় 10 কোটি মানুষের মুখের ভাষা কিন্তু বাংলা। ঠিক আছে, মনে থাকবে? আমি কিন্তু তোমাদেরকে এক্সট্রা করে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, যেন তোমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে অতিরিক্ত তথ্যগুলো যেগুলো বইয়ে দেওয়া আছে সেই জিনিসগুলো যেন তোমরা মনে করে রাখতে পারো। তাহলে পশ্চিমবঙ্গের মানুষের সার্বজনীন ভাষা হচ্ছে তোমার কি বলো তো? বাংলা।
তার মধ্যে আমরা আবার বলেছিলাম যে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, গুজরাট এগুলোতে আবার প্রায় 3 কোটির মানুষের ভাষা হচ্ছে বাংলা। কিন্তু সবার বলে নাই, কিন্তু এখানে তোমরা ভুল করবা যে আচ্ছা আমরা তো আসামও পড়েছিলাম, এখানে যদি ত্রিপুরা থাকতো, আচ্ছা আমরা তো গুজরাটও পড়েছিলাম, এখানে যদি গুজরাট থাকতো তাহলে অ্যান্সার কি গুজরাট হবে না। এখানে বলা হচ্ছে যে সার্বজনীন এবং কিছু কিছু মানুষ, অর্থাৎ আমরা দেখেছি যে ত্রিপুরা, আসাম, গুজরাট, মিজোরাম এগুলো সবগুলো মিলিয়ে মাত্র 3 কোটি মানুষের ভাষা হচ্ছে বাংলা। আর আমরা একাই দেখতেছি প্রায় পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের ভাষা হচ্ছে তোমার কি বলো বাংলা। তাহলে যদি বলা হয়ে থাকে যে বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা, তাহলে আমরা কি অ্যান্সার দিব? আমরা অ্যান্সার দিব হচ্ছে পশ্চিমবঙ্গ। আচ্ছা পশ্চিমবঙ্গ কি চিনি আমরা? কলকাতা, কলকাতা সহজ ভাষা হচ্ছে কলকাতা, ঠিক আছে? সেখানকার মানুষরা কি বাংলায় কথা বলে না? হ্যাঁ। তারপর দেখো নেক্সট চলে যাই আমরা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম কি বলতো? কথ্য ভাষা, উপভাষা, সাধু ভাষা, চলিত ভাষা। এটাও কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে যে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। এখন তোমাদের কাছে মনে হতে পারে আপু আঞ্চলিক ভাষাটা কি? এই যেমন ধরো নোয়াখালীর মানুষরা যে পানিরে হানি বলে, আমরা কি পানিকে হানি বলতে পারি? আমরা তো মধুকে হানি বলি। এই যে হানি বলাটা এটা হচ্ছে তাদের আঞ্চলিকতা। বরিশালের মানুষরা কি একজন মানুষকে যখন ডাকে সম্বোধন করে তখন ও মনু বলে ডাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তাদের আঞ্চলিকতা। আমাদের প্রত্যেকটা মানুষেরই তাদের নিজেদের উপর কি আছে? আঞ্চলিকতার একটা প্রভাব আছে, তাই না? তাহলে ভাষা হচ্ছে প্রায় 3 ধরনের। বাংলা ভাষা 3 ধরনের, একটা হচ্ছে সাধু ভাষা, একটা চলিত ভাষা, আর একটা হচ্ছে আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষার অপর আরেকটি নাম হচ্ছে উপভাষা, ঠিক আছে? আর কথ্য ভাষা কোনটা? কথ্য ভাষা হচ্ছে আমাদের মুখে মুখে যেটা প্রচলিত যে ভাষাটা, সেটাকে বলা হচ্ছে তোমার কি ভাষা বলো তো? সেটাকে বলা হচ্ছে তোমার কথ্য ভাষা। আর সাধু ভাষা হচ্ছে যেটা হচ্ছে আমরা বইপত্রতে অনেক সময় আমাদের লেখকদের যে বইপত্র আছে অনেক আগেকার, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা কি সাধু ভাষায় লিখতেন, তাই না? এবং চলিত ভাষা যেটা সাধু এবং চলিত ভাষা হচ্ছে তোমার লিখিত এবং বলা দুইটার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। আর আমরা জানি যে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। ক্লিয়ার তোমাদের কাছে কথাটা? ক্লিয়ার তো? সমস্যা তো হওয়ার কথা না। দেখছো খুব সহজ সহজ প্রশ্ন কিন্তু আসে এবং তোমার বই থেকেই কিন্তু এই প্রশ্নগুলো আসে। এভাবে যদি তোমরা বিশ্লেষণ করে পড়তে পারো, এখান থেকেই দেখবে যে পরীক্ষায় হুবহু কমন পড়ে যাচ্ছে তোমাদের। নেক্সট চলো, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? আচ্ছা দেখে নিই, খুবই কনফিউজিং একটা এমসিকিউ, ঠিক আছে? দেখো, চোখ, কান, নাক নাকি জিভ। আমরা কিন্তু জানি যে আমরা যখন কোনো ভাষা আমরা বলি, ভাষার ক্ষেত্রে কিন্তু সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ এই বাকযন্ত্রগুলো কিন্তু ব্যবহার হচ্ছে। চোখ ব্যবহার হচ্ছে, নাক ব্যবহার হচ্ছে, আমাদের ঠোঁট ব্যবহার হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের জিভ ব্যবহার হচ্ছে। কিন্তু এখানে বলছে বর্ণের সঙ্গে কোনটা পরিচিত? বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি কানেক্টিভিটি আছে? এখন আগে তোমাকে এটা বুঝতে হবে যে বর্ণটা আমরা কেন ব্যবহার করে থাকি। আমাদের বাকযন্ত্রের সাহায্যে যে সকল ধ্বনি ব্যবহার করা হয়, আমাদের বাকযন্ত্রের সাহায্যে যে সকল ধ্বনি আমরা ব্যবহার করি, যে সকল ধ্বনিগুলো আমরা উৎপন্ন করি, সেই ধ্বনিগুলোর যে একটা লিখিত রূপ আছে, সেই লিখিত রূপটাকে আমরা বলে থাকি বর্ণ। তখন এই বলতো এই বর্ণকে আমরা চোখে দেখতে, এই যে ধ্বনিগুলো বের হচ্ছে মুখ থেকে, যে এক একটা করে ধ্বনি বের হচ্ছে, এগুলোকে কি আমরা চোখে দেখতে পাই? পাই না। কিন্তু এই বর্ণকে কিন্তু আমরা চোখে দেখতে পাই, তাই তো? দেখতে পাই না? তাহলে দেখো এই বর্ণের সাথে সরাসরি সম্পর্ক আছে কিসের বলতো? চোখের। কিসের? চোখের। ব্যাপারটা বুঝতে পেরেছো? তোমরা এত ছোট ছোট বাচ্চা কিন্তু এত ক্রিটিক্যাল প্রশ্ন দেয় যে তোমরা এটা কানেক্ট করতে পারো না। বাট আই থিঙ্ক এই ক্লাসের পর তোমাদের প্রথম পরিচ্ছেদের ওপর আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। নেক্সট আমরা চলে যাই, ব্রেল পদ্ধতি ব্যবহার করে কারা? বলো তো, ব্রেল পদ্ধতিটা কারা ব্যবহার করে? আচ্ছা, আমরা দেখি যে অনেক ধরনের প্রতিবন্ধী আছে, যারা হচ্ছে অনেকে আছে চোখে দেখতে পায় না, অনেকে আছে কানে শুনতে পায় না, অনেকে আছে মুখে বলতে পারে না। তো ব্রেল পদ্ধতিটা আসলে কাদের জন্য ব্যবহার করা হচ্ছে? আমরা কিন্তু নর্মালি চোখে দেখে বই পড়ে কিন্তু আমরা বুঝতে পারি, ভাষা বুঝতে পারি এবং আমরা বর্ণ দেখতেছি, শব্দ দেখতেছি, বাক্য দেখতেছি, কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা কি সেগুলো দেখতে পায়?
তারা তো দেখতে পায় না, তাই বলে কি তারা শিখবে না? তারা কি পড়াশোনা শিখবে না? অবশ্যই শিখবে। তাদের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে তোমার কি বলতো, এই দৃষ্টি প্রতিবন্ধীদের। এটা কিন্তু শ্রবণ প্রতিবন্ধী না, মানসিক প্রতিবন্ধী না, শারীরিক প্রতিবন্ধীও না, যারা দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ চোখে দেখে না, তাদের জন্য একটা বিশেষ ধরনের বই তৈরি করা হয়েছে, যেখানে 6টি ছোট ছোট ফোঁটা থাকে এবং সেই ফোঁটাগুলোর এদিক সেদিক রদবদল করে কিন্তু শব্দগুলোকে সৃষ্টি করা হয়। স্বরেয়, স্বরয়া, রস্বই, দীর্ঘ এভাবে বানানো হয়ে থাকে। ঠিক এই জন্যই বলা হচ্ছে যে এই ব্রেল পদ্ধতিটা আসলে কাদের জন্য? এই ব্রেল পদ্ধতি যারা চোখে দেখতে পায় না, যারা অন্ধ, তাদের জন্য, এই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যই তৈরি করা একটি মাধ্যম হচ্ছে ব্রেল পদ্ধতি। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাই। বাংলা ভাষায় কথা বলে প্রায়, বলো তো, এটাও কিন্তু আমি একটু আগেই তোমাদেরকে পড়িয়ে এসেছি, এখন তো তোমরা অ্যান্সার করবা। বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি লোক? প্রায় 30 কোটি লোক। একটু আগে পড়িয়েছে না? এটাকে আর ব্যাখ্যা করে দিতে হবে? একটু আগে কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি যে বাংলাদেশে প্রায় 16 কোটি, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি, তারপরে ত্রিপুরা, আসাম, মেঘালয়, গুজরাট, হ্যাঁ, এগুলোতে হচ্ছে প্রায় 3 কোটি এবং অন্যান্য সারা বিশ্বে মিলে প্রায় 1 কোটি। টোটাল 30 কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। ক্লিয়ার? এটা আর বিশ্লেষণ করে পড়ালাম না, কারণ সামনে আমরা একটা কোশ্চেনে এটা পড়ে ফেলছি। নেক্সট চলো, আরও প্রশ্ন দেখবা রিপিট হবে। কিভাবে রিপিট হয় প্রশ্ন দেখো। মাতৃভাষায় জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? দেখো, বাংলা ভাষার কতটা মর্যাদাপূর্ণ একটা ভাষা সেটা কিভাবে বুঝবা জানো? দেখো, পৃথিবীতে প্রায় আমরা দেখলাম না 3,500-এর উপরে ভাষা আছে। এই 3,000-এর ভাষার মধ্যে বাংলা ভাষাটা মাতৃভাষা, এই 3,000-এর বেশি ভাষা হচ্ছে তোমার যার যার মাতৃভাষা আলাদা। ঠিক এই মাতৃভাষার অবস্থান থেকে বাংলা ভাষার অবস্থান কত আমরা কি জানি বলো তো? বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। এটা নিয়ে কিন্তু আমাদের প্রাউড ফিল করার কথা, তাই না? 3,500-এর মতো ভাষা থাকতে তার ভিতরে মাতৃভাষী জনগোষ্ঠীর দিক থেকে আমাদের যে মাতৃভাষা তার অবস্থান কিন্তু ষষ্ঠতম। ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা? চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? আচ্ছা, ভাষা পরিবারের নাম নয় কোনটি? বলা হচ্ছে ইন্দো ইউরোপীয়, আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, ইন্দো ইরানীয়। এখন তোমাদের কাছে কথা হচ্ছে, আপু ভাষা আবার পরিবারটা কি? সেটা হচ্ছে অনেক দেশের অনেক রকমের ভাষা আছে, রাইট? তো কিছু কিছু ভাষা প্রায় শুনতে সেম লাগে, ঠিক আছে? যেমন আমাদের তোমার দেখা যায় যে ধরো চিটাগংয়ের ভাষা, নোয়াখালীর ভাষা একটু সেম সেম লাগে না? ঠিক এরকমভাবে তোরা কিছু কিছু রাষ্ট্রের কিছু কিছু দেশের ভাষা হচ্ছে তোমার প্রায় সেম সেম মনে হয়। তো এরকমভাবে হচ্ছে এটাকে একটা ভাগ করা হয়েছে পরিবারে, যে এই পরিবারের সদস্য হচ্ছে এই ভাষাগুলো, এই পরিবারের সদস্য হচ্ছে এরা, এই পরিবারের সদস্য হচ্ছে এদের মিল আছে, এদেরকে এই পরিবারে রাখি। তো এরকমভাবে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তার ভিতরে একটি ভাগ হচ্ছে তোমার ইন্দো ইউরোপীয়, আরেকটি ভাগ হচ্ছে আফ্রিকীয়, আরেকটি ভাগ হচ্ছে তোমার দ্রাবিড়ীয়, আবার আছে চীনা তিব্বতীয়, একটা আছে চীনা, এটা হচ্ছে চীনা তিব্বতীয়। তারপরে আরও আছে তোমার হচ্ছে অস্ট্রো এশীয়, আরেকটা হচ্ছে তোমার অস্ট্রো এশীয়, এরকম আরও আছে। আরেকটা আর কি আছে, আর আছে হচ্ছে তোমার সেমিও হেমিও, একটা আছে হচ্ছে তোমার সেমিও, কি বলো তো? সেমিও কি হেমিও, তাই না? সেমিও হেমিও, তাই তো? এই কয়েকটি ভাগে কিন্তু তোমার ভাগ করা হয়েছে। তাহলে দেখো, এখন এই যে সবগুলো ভাগ আছে তার ভিতরে এখানে বলতেছে যে কোনটা ভাষা পরিবারের অন্তর্ভুক্ত না। ভাষা পরিবারের অন্তর্ভুক্ত নয় হচ্ছে ইন্দো ইরানীয় যে ভাষাটা, এটা হচ্ছে ভাষা পরিবারের অন্তর্ভুক্ত নয়। এখানে ইন্দো ইউরোপীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, অস্ট্রো এশীয়, চীনা, তারপরে হচ্ছে তোমার তিব্বতীয়, এই জিনিসগুলো হচ্ছে তোমার ভাষা পরিবারের অন্তর্গত। তাছাড়া তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় অহমিয়া এবং উড়িয়াকে। নিকটতম আত্মীয় আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের বইয়ে আছে। নিকটতম আত্মীয় বলা হয় বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় হচ্ছে অহমিয়া এবং হচ্ছে উড়িয়াকে। এটা তোমরা একটু
মনে রাখবা, ওকে? অহমিয়া এবং ওড়িয়াকে বলা হয় বাংলা ভাষার নিকটতম আত্মীয়। মনে থাকবে? আমি তোমাদেরকে এটা ছক করে দিচ্ছি যেন তোমাদের ইজিলি এটা মনে থাকে, ওকে? আচ্ছা, এই জিনিসগুলো যেন তোমাদের সুন্দর করে মনে থাকে, ওকে? চলো নেক্সট চলে যাই আমরা। বলা হচ্ছে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত, এটা আমাদের পাঠ্যবই সুন্দর করে দেওয়া আছে। সেটা হচ্ছে সংস্কৃত ও পালি ভাষা। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে আপু ধ্রুপদী ভাষাটা কি? ধ্রুপদী ভাষা হচ্ছে খুব পুরাতন একটি ভাষা, প্রায় 1500 বছর পূর্বে সৃষ্টি হওয়া একটি ভাষা। এই ভাষা হিসেবে মানে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তোমাদের সংস্কৃত ভাষাকে এবং পালি ভাষাকে। এবার আমরা কিন্তু দেখি বাংলা ভাষাটা কিন্তু সংস্কৃত থেকেই আস্তে আস্তে বিবর্তন হয়ে হয়ে বাংলা হয়েছে। তার মানে এই সংস্কৃত এবং পালি ভাষা হচ্ছে তোমার ধ্রুপদী ভাষা হিসেবে কি স্বীকৃত। মনে থাকবে? চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? কেন্ত, পূর্ব ভারতীয় প্রাকৃত, সংস্কৃত নাকি দ্রাবিড়ীয়? আমরা একটু আগে পড়েছিলাম যে ভাষা পরিবার, তাই না? সে ভাষা পরিবারের একটা পরিবার কিন্তু ছিল ইন্দো ইউরোপীয়। তো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটি আদি ভাষা থেকে কিন্তু ক্রমবিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার রূপান্তর হয়। তাহলে এক্ষেত্রে বাংলা ভাষার কয়েকটি স্তর পার করতে হয়। এটা কিন্তু এভাবে বাংলা ভাষার রূপান্তর হয়নি। সেই ইন্দো ইউরোপীয় পরিবার থেকে কিন্তু সেই অনেকটা স্তর পার হয়ে বাংলা ভাষায় রূপ নিয়েছিল। সেই স্তরগুলো কী কী ছিল আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। একটা ছিল হচ্ছে তোমার ইন্দো ইউরোপীয়, তারপরে আসছে ইন্দো ইরানীয়, তারপর আসছে ভারতীয় আর্য, ক্লিয়ার? তারপরে আসছে প্রাকৃত, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ বাংলা। এভাবেই কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা? আই থিঙ্ক তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা আমি লিখে পড়াচ্ছি কারণ তোমাদের জন্য সহজে মনে থাকে। দেখো, প্রথমত ইন্দো ইউরোপীয়, এটা থেকে চলে আসছে ইন্দো ইরানীয় থেকে চলে আসছে ভারতীয় আর্যর পরে চলে আসলো প্রাকৃতর পরে চলে আসলো বাংলাতে। তাহলে আমরা বলতে পারি নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম, কোন পরিবার থেকে? আমরা বলতে পারি পূর্ব ভারতীয় যে প্রাকৃত আছে, এই পূর্ব ভারতীয় যে প্রাকৃত, সে প্রাকৃত থেকে আমরা কিন্তু দেখতেছি যে অর্থাৎ এই যে প্রাকৃতটা, তোমাদের এখানে কিন্তু একটা কনফিউশন কাজ করতে পারে। সেটা কি বলতো? সেটা হচ্ছে মনে হতে পারে যে আপু এতক্ষণ ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার নিয়ে আলোচনা করলো, তো এখন তো ইন্দো ইউরোপীয়টাই তো এখানে নাই। তো দেখো যে এখানে যে কোনো একটা স্তরের জিনিস কিন্তু থাকলে এখানে উত্তর হইতো সেটা, কিন্তু এখানে ক্যান্তন দেওয়া আছে সংস্কৃত, দ্রাবিড়ীয়, পূর্ব ভারতীয়, প্রাকৃত। তাহলে আমরা দেখতেছি যে ভারতীয় আর্যর পরে হচ্ছে প্রাকৃত, এবং প্রাকৃত থেকেই বাংলা ভাষাটা মেনলি উৎপত্তি হয়েছে। তার মানে আমাদের অ্যান্সার হবে পূর্ব ভারতীয় প্রাকৃত। আমাদের অ্যান্সার কি হবে বলো তো? আমাদের অ্যান্সার হবে পূর্ব ভারতীয় প্রাকৃত। ক্লিয়ার তোমাদের কাছে? আমরা নেক্সট চলে যাই। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? মহাভারতে, চর্যাপদে, বৈষ্ণব পদাবলীতে, মঙ্গল কাব্যে। আমরা সবাই জানি বাংলা ভাষার প্রাচীন যে লিখিত রূপ, বাংলা ভাষার একদম প্রাচীন যে লিখিত রূপটি আছে, সেটি হচ্ছে কি বলতো? চর্যাপদ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি টপিক, এবং এটা থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন দেখা যায়। বাংলা ভাষার যে প্রাচীন নমুনা, অর্থাৎ যে প্রাচীন লিখিত রূপ, সর্বপ্রথম বাংলা ভাষার যে লিখিত রূপ, সেটা কিন্তু পাওয়া গিয়েছিল চর্যাপদে। ক্লিয়ার তোমাদের কাছে? নেক্সট চলে যাই আমরা। বলা হচ্ছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার কি আদৌ কোনো নিজস্ব লিপি আছে না বলো? সেটা কি লিপি বলো তো? সেটা কি ব্রাহ্মী লিপি, মণিপুরী লিপি, বাংলা লিপি নাকি কুটির লিপি? বাংলা ভাষার যে নিজস্ব লিপি আছে সেটা হচ্ছে বাংলা লিপি, এবং সে বাংলা লিপি টোটাল কয়টি বলো তো? বাংলা লিপি কয়টি বলো? আমরা কি জানি বাংলা লিপি কয়টি? হ্যাঁ, ঠিক ধরেছ, বাংলা লিপি হচ্ছে 50টি। তার ভিতর স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ 11টি। ছোটবেলায় আমরা এরকম মুখস্থ করেছিলাম না? ব্যঞ্জন বর্ণ 39টি, এরকম করে আমরা ছোটবেলায় মুখস্থ করেছিলাম না?
এক্স্যাক্টলি। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি বলো তো? 39টি। ওকে, তাহলে এই টোটাল হচ্ছে তোমার 50টি। এটা হচ্ছে আমাদের বাংলা ভাষার নিজস্ব লিপি। ক্লিয়ার? নেক্সট চলে যাই আমরা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? আমরা বলেছিলাম না, ভারতের প্রায় পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের ভাষা বাংলা ছিল। তার সাথে সাথে ভারতের পশ্চিমবঙ্গের সাথে সাথে ত্রিপুরা, ভারতের যে ত্রিপুরা রাজ্য আছে, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। ক্লিয়ার তোমাদের কাছে? এই ছিল আমাদের আজকের প্রথম ওয়ান শট। নেক্সট ওয়ান শটে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।